অভিনয় তার ধ্যান জ্ঞান, তাই অভিনয়েরই জব তিনি সারাক্ষণ করে চলেছেন, এই মুহূর্তে তাই করছেন। তবে সেটা চরিত্রের জন্য, মানে চরিত্রের জন্য তিনি সবসময় হাতে একটা মালা রাখেন আর সেটাকে নিয়েই জব করে যাচ্ছেন। আর যার সাথে আজকে আমরা কথা বলবো তাকে কিন্তু আপনারা মানে তার অভিনয়ের এতটাই ফ্যান যে প্রত্যেকবারই তিনি যখন পর্দায় আসেন তখন তাকে যে চরিত্রেই পান না কেন ভালোবাসাতেও ভরিয়ে দেন, কখনো আবার গালিমন্দও করেন। আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে চটালে যে আমার সব শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দিদি। সো ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং পার্বতীর চরিত্রে আপনাকে দেখতে পাচ্ছি। দিদি, তো প্রথমেই বলবো যে চরিত্রটি কি এবার দর্শকেরা ভালোবাসা দেবে নাকি গালিমন্দ করবে? নমস্কার, আমি সুভদ্রা, এখানে পার্বতীর চরিত্রে আছি। দর্শকরা গালি দেবেন না ভালোবাসবেন এটা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি এই চরিত্রটিকে সবাই নানানভাবে নিজের মধ্যে পাবেন। কারণ কি, আমি কিন্তু কারোর খারাপ চাই না, নিজের ভালো চাই। হ্যাঁ হ্যাঁ, শাহরুখ খানও বলেছেন না যে আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো তারপর লোককে ভালোবাসতে শিখবে। আমি নিজেকে ভালোবাসি, মানে ধরুন আমার কম বয়সে বুঝতেই পাচ্ছেন স্বামী চলে গেছেন, স্বামী চলে যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে কোথায় যাই কী করি, তো ইন্দিরা মানে এই বাড়ির যে মালকিন, সেন বাড়ির যে মালকিন, সে আমাকে ভালোবেসে, যেহেতু তার আমি সই, তো ভালোবেসে আমাকে এই বাড়িতে নিয়ে আসে। বাড়ি দেখে বড় ভালো লেগে যায়, তখন মনে হয় যে এই বাড়িতে তো আমার মেয়ে বউ হতে পারে। দেখুন, আমি কিন্তু কারোর বউ হতে চাই, আমি চাইছি আমার মেয়ে বাড়ির বউ হতে পারে, নাথিং রং ইন ইট। তো আমি সেই কারণেই এই বাড়িতে চাই যে আদিত্যর সাথে আমার মেয়ের বিয়ে হোক। তো তারপর আদিত্যর সাথে তো আমার মেয়ের বিয়ে হয়নি, হয়েছিল আলোর বিয়ে। তো মনটা তখন খারাপই ছিল যে আদিত্যর সাথে অন্য লোকের বিয়ে হয়ে গেল। ভগবান সাথ দিয়েছেন, যাই হোক, লোকের মেয়ে বলতে নেই, মারা গেছে, আলো মারা গেছে, তাহলে তো জায়গাটা এখন খালি। তাই এইখানে তো আমার মেয়ের সাথে বিয়ে হতেই পারে। আদিত্য কোথায় ভুল চাইছে এবার আপনারাই বলুন। আমার জায়গায় আপনারা থাকলে কি এটা চাইতেন না? তো আমিও তাই চাইছি, এবং আমি জানি যে আমার মেয়ে যদি এ বাড়ির মালকিন হয়ে যায় তাহলে আমাকে আর কে দেখে বললে। আসলে আমার না এখানে একটু খাবারের প্রতি লোভ আছে, মানে চেহারাটা দেখছেন তো, খেয়ে এরকম হয়েছে। মানে ধরুন নিরামিষেরা তো জানে আমি খবর সামনে দেখাই না যে আমি এরকম, মানে সবার সামনে নিরামিষই খাই, কিন্তু বিরিয়ানি যদি পাই লুকিয়ে মেরে দিই। পার্বতী হচ্ছে এরকম, মানে বিরিয়ানিটা ছাড়তে পারে না। তো এবার দেখুন কি করব বলুন, লালসা তো এইভাবে আটকানো যায় না। তো এইটাকে আপনারা নেগেটিভ বলবেন, খারাপ বলবেন, কোনো দিক দিয়ে খারাপ আমি কিন্তু নই। কাজে আপনারা আমাকে ভালোবাসবেন এ ব্যাপারে আমি নিশ্চিত। আর আমার মেয়ে এই বাড়িতে নানান রকম গন্ডগোল পাকিয়ে নিজে ক্রেডিট নেবে ভাবে। তো ঠিক আছে না, মানে কিছু তো একটা করে জায়গা করতে হবে। তো সেই জায়গাটার জন্য আমরা হরে কৃষ্ণ লেগে পড়ে আছি। এবং যেহেতু ধারাবাহিকের নামই আলোর কোলে, সেখানে মাতৃত্বের গল্পই ফুটে উঠছে, তাহলে মা পার্বতী কি করে তার মেয়ের জন্য ভালো না চাইতে পারে? এক্স্যাক্টলি, মা নানান রকমের, মা চাইছে কোনো মেয়ে, মানে আলো যেমন চাইছে কি সবসময় আমার মেয়ে প্রোটেকশনে থাকুক, আর মেয়ের জন্য আলো কোথাও যেতে পারছে না। কিন্তু আমি খুব ভূতে ভয় পাই, পার্বতী প্রচণ্ড ভূতে ভয় পায়, প্রচণ্ড, মানে, এবং আমাকে এক আধবার আলো দেখাও দিয়েছে। উফ, সে দাঁত কপাটি লেগে যায় আমার, বুঝতে পারছেন না? ভূত, আপনি ভাবুন চোখের সামনে দাঁড়িয়ে বলছে আমি আলো, এবার ভাবুন আলো নিভে যাবে, হ্যাঁ, তখন আমার আলো নিভে যাচ্ছে, তো কি জ্বালা কোনো মতে, মানে সে নিজেকে সামলে রাখা। তো সেই ভয়ে তো আমি হরিমালাটা সঙ্গে রাখি, যে হরিকীর্তনের মাধ্যমে থাকলে কোনো ভূত প্রেত পেতনি কেউ কাছে আসবে না, আমি নিশ্চিন্ত, আমি সিকিওর। তো এইটাতে আছে। আমি মাঝে মাঝে এখানে পার্বতীর চরিত্রেতে মাঝে মাঝে ভুলভাল ইংরেজি বলি, যেমন আমি মেন্টালকে টেনশন হলে বলি মেন্টাল হয়ে গেছে, তো মানে দুটোই মাথাতেই হয়, ফলে কোনো অসুবিধা নেই। তো সেটা হয় মাঝে মাঝে। যেমন একটা সিন আছে যেখানে আমি বলছি তুই কি কালী ব্যানার্জি হয়ে গেলি, তো যে নিজের যে গাছে বসে আছিস সে গাছেরই ডাল কাটছিস। হ্যাঁ, মানে হঠাৎ করে মানে কালী, তো মা ওটা কালী ব্যানার্জি না, ওটা কালী দাস।
দাস আর ব্যানার্জির মধ্যে কী এমন তফাৎ, মানে মহিলা এই ধরনের একটু। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, এবং এটা একটা খুব সিরিয়াস ড্রামা, খুব সিরিয়াস একটা গল্প। তার মধ্যে একটাই মাত্র রিলিফ ক্যারেক্টার, যেটা হচ্ছে পার্বতী। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার এই পাগলামো দেখলে আপনাদের সত্যিই ভালো লাগবে, এবং ভালোবাসছেনও মানুষ ডেফিনেটলি। এবং এই মুহূর্তে আমি দর্শকদের জন্য বলি যে আমরা যখন ইন্টারভিউ করি তখন আমরা ওই পর্দার চরিত্রের খোলসটা ছেড়ে ঠিক তোমাদের সাথে গল্প করতে বসিয়ে দিই, কিন্তু তুমি যেভাবে পর্দার চরিত্রটার মধ্যে ঢুকে গেলে দর্শকেরা ভালো না বেশি যাবেন কোথায়। আর সুভদ্রা দিকে এত বছর ধরে দর্শকেরা ভালোবাসছেন। দিদি, এই জার্নিটার মধ্যে চরিত্রের এখন দাঁড়িয়ে এক একটা স্বাদের চরিত্র তো তোমরা উপহার দাও দর্শকদের অভিনয়ের মাধ্যমে, এই চরিত্রটাকে বোধহয় সব থেকে আলাদা রকমভাবে পেলে, তাই তো? হ্যাঁ, না মানে আমি আমার বাই গ্রেস অফ গড এবং দর্শক, আমি বারবার বলি যে আপনারা আমার ভগবান। তো প্রত্যেকেই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এবং ঈশ্বরের অশেষ কৃপা, মানে বিশ্বাস করুন, মানে সেই অর্থে বলতে গেলে আমি পরিপূর্ণ, মানে মানে এত দিয়েছেন ঈশ্বর আমাকে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমার জীবনের মানে অভিনেতা অভিনেত্রীরা চান ডিফারেন্ট ক্যারেক্টার করতে, যে একটা ক্যারেক্টার মোনোটোনাস একই রকমের ডিফারেন্ট, কিন্তু আমি মার চরিত্র করেছি বিভিন্ন মা, আমি বোনের চরিত্র করেছি বিভিন্ন বোন, মানে ছবি, সিরিয়াল, হিন্দি সিরিয়াল, আমি যা কাজ করেছি, আমি উড়িয়া ছবি করেছি, আমি মারাঠি করেছি, সব জায়গাতে আমি ডিফারেন্ট ক্যারেক্টার করেছি। মানে এটা সত্যি ডিফারেন্ট লুক, মানে এই লুকে নিশ্চয়ই আমাকে এর আগে কখনো আপনারা দেখেননি। তো ফলে কোনোদিনই দেখেনি, আমি কোনোদিন করিনি এইরকম লুকে। একটা পরিক্রমা বলে ইসকনের একটা ছবি করেছিলাম, তাতে আমার তিলক ছিল, কিন্তু তখন আমার বয়স নেহাতই ছোট। মানে পরিক্রমা যখন আমি করেছি তখন বোধহয় আমার বয়স 20 হবে, তো আজ থেকে অনেক বছর আগেকার কথা। তো তখন একটা তিলক ছিল মাথায়, কারণ যেহেতু ইসকনের যে ছবি ছিল বলে, পরিক্রমা বলে সেটিতে ছিল। তো এছাড়া কখনো আমাকে এই লুকে আপনারা দেখেননি, এবং এইখানে যে চরিত্রটি অদ্ভুতভাবে আলাদা একটা চরিত্র, অনেক কিছু করার আছে। একজন মা কখনো কখনো ফুল নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখছেই না কিছু, কখনো সে এত সিরিয়াস তার মেয়ের প্রতি যে তার নিজের জীবনকে তখন সে পরোয়া করছে না। এক সময় তার মনে হচ্ছে যে সে গলগ্রহ হয়ে যাচ্ছে মেয়ের, মানে নানান তরফ থেকে এক একটা মানুষের তো দেখুন নেগেটিভ পজিটিভ আমাদের সবার মধ্যে থাকে, এক সময় সেটা প্রকট হয়, এক সময় সেটা মনে হয় যেটা আমার জন্য পজিটিভ সেটা হয়তো কারোর জন্য নেগেটিভ, বা কারোর জন্য যেটা নেগেটিভ সেটা হয়তো আমার জন্য পজিটিভ। এটা তো স্বাভাবিক কথা, এইভাবেই চলতে থাকে জীবন। কিন্তু এই চরিত্র, পার্বতীর চরিত্র, যারা আমাকে কাস্টিং করেছেন, দৈপায়ন, বুম্বাদা হাউস, বুম্বাদা নিজে, আমাদের দেবলীনা, প্রত্যেকে, এভরিবডির কাছে আমি ঋণী, এবং সর্বোপরি ঈশ্বরের কাছে আমি ঋণী যে এত ভালো এত কঠিন একটা পার্ট। কারণ কমেডি প্লাস নেগেটিভ এই দুটো ভীষণ কঠিন পার্ট, ভীষণ কঠিন, মানে সহজ নয়, ভাবতে হয় অনেক চরিত্রটাকে নিয়ে। তো সেইটা যে আমাকে দিয়েছেন, এবং যদি আপনারা সেইটাকে আমাকে ভালোবাসেন, তাহলে তো আমি তো সেঞ্চুরি করব। আচ্ছা দিদি, এই যে তুমি মানে তোমার সাথে এখন কথা বলছিলাম এবং বলছিলাম দীর্ঘ বছর, তো সেই সময়ের কাজ থেকে আজকের সময়ের কাজের প্রচুর, মানে বলা যেতে পারে ব্যাপক পরিবর্তন হয়েছে, এবং তুমি সব রকম মানে ঠিকঠাক কি বলবো, এই মুহূর্তে জেনারেশনের সবার সাথেও কাজ করছো, তুমি দেখছো, এবং অনেক ছোট, মানে আমরা যদি পুপুলের কথাই বলি, পুপুলকেও তুমি চোখের সামনে মানে বড় হতে দেখছো আর কি, ওর মতো অভিনেতাকেও পাচ্ছ, ছোট্ট শিশু শিল্পীকে। কি বলবে যে কতটা পরিবর্তন হলো, কিভাবে দেখছো সুভদ্রাদি? এটা তো বিশাল বড় প্রশ্ন। মানে ধরো আমার 3.5 বছর বয়স, তখন থেকে আমি অভিনয় করছি। তো প্রথমে আমি চাইল্ড আর্টিস্ট, তারপর আমি আমার টিনেজার আর্টিস্ট, তারপর আমি হিরোইন, তারপর আমি বৌদি, তারপর আমি কাকিমা, তারপর আমি মা, এখন এরপর বোধহয় ঠাকুমাও করতে যাব। যাই হোক, তো এই যে আমার স্রোত, এই যে আমার জার্নি, এর মধ্যে ম্যাক্সিমাম যে বাচ্চাদের আমি পেয়েছি, আবার এগেইন বাই গ্রেস অফ গড, প্রত্যেকেই আজকে তারা প্রথম দিন যেদিন কাজ করতে এসেছিল সেদিন, আর আজকে তারা সকলেই কিন্তু মানে প্রতিষ্ঠিত, এবং তারা সকলেই খুব ভালো কাজ করছে। তারা কেউ হিরোইনভাবে প্রতিষ্ঠিত, বা কেউ সাইড আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত, প্রত্যেকেই প্রতিষ্ঠিত। যারা আমার সাথে কাজ করেছে, আমি আজ অবধি খুঁজে পাই না যে কাজ করেছিলাম কারোর সাথে সে হারিয়ে গেছে।
প্রত্যেকেই রয়েছে। এবং এখনকার বাচ্চাদের মধ্যে যেটা আমি পাচ্ছি, আমরা ছোটোবেলায় আমাদের সিনিয়ররা খুব স্ট্রিক্ট ছিলেন, খুব স্ট্রিক্ট এবং খুব ছিলেন, মানে কি বলে না, আমার সিনিয়ররা খুব মানে আমরা ধরো তখন তো আমাদের তো ফোন টোন ছিল না, ইভেন কি আমরা যদি গল্পের বইও সেইভাবে পড়তাম, স্ক্রিপ্টটা না পড়তাম বকুনি খেতাম। এবং আমাদের একটা সিস্টেম ছিল যে না পড়ে, মানে তখন ডিরেক্টররা বলতেন না পড়ে ফ্লোরে এসেছো মানে ফ্লোর থেকে বার করে দেবো। আমি যে ডিরেক্টরদের সাথে কাজ করেছি তাদের কাছে অভিনয়, স্ক্রিপ্ট, ডিরেকশন এছাড়া আর কিছু নেই। মানে এখন যেমন যারা ডিরেক্টর তাদের অনেক বেশি দায়িত্ব, তারা প্রোগ্রামিংয়ের দিকে মাথা দেন, তারা এডিটিংয়ের দিকে যান, তারা ওইটা করেন, তারা সেটা করেন। আগেকার দিনের ডিরেক্টররা খালি ওইটাই নিয়ে ভাবতেন, ক্রিয়েটিভিটিটা নিয়ে ভাবতেন। এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে। সিমিলারলি আর্টিস্টদেরও প্রতি প্রচুর দায়িত্ব বেড়ে গেছে। মানে এখন না আমাদের অত বোঝাবার লোক নেই, মানে এই চরিত্রটা তুমি কেমনভাবে করবে, এই চরিত্রটার ব্রিফ এরকম, এই চরিত্রটা এরকম, একটু লোভী, একটু একটু সে, এবার তুমি করো। কিন্তু আমাদের আগে যেমন একটা গাইডলাইন থাকতো, এখন গাইডলাইন নেই। কিন্তু এখনকার মেয়েরা সিনিয়রদের কাছে এসে, ডিরেক্টরের সাথে বসে বা হাউসের সাথে কথা বলে যে আচ্ছা ঠিক করছি, ঠিক যাচ্ছি, আচ্ছা হচ্ছে, আচ্ছা এই, মানে আমি বিশেষ করে বলছি, আমি এই যে হাউস, এখানে এই যে কটে মেয়ে, মানে যে আলো করছে, যে রাধা করছে, যে আমার মেয়ের পাঠ করছে মেঘা, এই তিনটি মেয়ের কথাই আমি বলছি। মানে এরা যেহেতু নতুন, মানে যদিও আলো নতুন নয়, আলো পাঠ করছে, সবাই কিছু না কিছু পাঠ করেছে, সবাই পাঠ করেছে, কিন্তু মানে আমার সাথে এরা নতুন, আমি এদের সাথে প্রথম কাজ করছি। তো আমি এদেরকে দেখছি, দে আর সো অবিডিয়েন্ট, দে আর সো ডেডিকেটেড। তো আমার মতে এরা ফ্লারিশ করবে, কারণ ডেডিকেশন দেখে বোঝা যায় যে এরা যাবে কি যাবে না। কারণ আমি যদি এটাকেই মনে করি মানে সব কিছু আমার, নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, এর থেকে পয়সা পাওয়া যাবে, কিন্তু এইটাকেই আমি আমার আগের সিঁড়িটা করব, আমার নেক্সট স্টেপ এটা হবে, আমার সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা, ফোর্থ স্টেপ এটা, ফিফথ স্টেপ এটা, এরপর আমি কিন্তু মেন রোল করব। আজকে আমি সাইড হিরোইন করছি, কাল আমি মেন করব। এই যে আমার উত্তরণ, এই উত্তরণগুলি, এই বাচ্চাগুলি মানে মোটো বানিয়ে নিয়েছে। তো আমার মনে হয় এরা প্রত্যেকে, আপনারা ওদের আশীর্বাদ করবেন, দর্শকদের জন্য বলছি, যেন এরা ফ্লারিশ করে, কারণ এরা সত্যি খাটছে বাচ্চাগুলো। এবং এরা খুব ভাল লাগে আমার, স্ক্রিপ্ট পড়ে যায় ফ্লোরে, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করে। কারণ আমি এরকমও কিছু বাচ্চাদের দেখেছি, খুব সিনিয়র আর্টিস্ট, খুব খারাপ লেগেছিল আমার। একজন বাচ্চাকে বলছিল যে এটা এইভাবে করো না, তো তখন সে বলল যে আমি এইভাবেই করব ভেবেছিলাম। খুব খারাপ লেগেছিল সেদিন আমার, যে এবং সেই মেয়েটিকে আমি আর দেখতে পাই না, সেই মেয়েটি এখন আর নেই। তো কিন্তু এরা কিন্তু টিকে যাবে, কারণ এরা বড়দের থেকে একটা জানবার চেষ্টা করে, এদের খিদে আছে। তো আমি বারবার সবাইকে একটা কথা বলি, যে কোনো কাজ আমরা করি না কেন, যদি ঘর মোছার কাজও করি, সেটাও যদি আমরা পুঙ্খানুপুঙ্খ খিদে নিয়ে মুছি, যে কোথায় কি আছে টোটালটা মুছবো, কোথায় নোংরা আছে সেইটুকু নোংরাও ওয়াইপ আউট করবো, তাহলে কিন্তু যে কোনো কাজ, সেই কাজটা কিন্তু ভালো হতে বাধ্য। মানে ঈশ্বর তার সাথ দেন বলে এটা আমার ধারণা, যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্টি রাখি, আমি যদি আমার কাজ মন দিয়ে করি, সে যে কাজ করি না কেন, তাহলে কিন্তু ঈশ্বর তার মানে অংশ আমাদের মধ্যে দেন। তো সেইটা এই বাচ্চাগুলো পাবে, তুমি দেখে রেখো। আজকে হয়তো এই সিরিয়ালটা হচ্ছে, ঈশ্বর করুন এই সিরিয়ালটা অনেক দিন চলুক, ওরা কিন্তু পরবর্তীকালে দেখবে সবাই ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। যেমন করে আমার এর আগের যাদের সাথে কাজ করেছি, আজকে তুমি বউ কথা কও বলো, সুপার ডুপার হিট দিয়ে সিরিয়াল, বিন্নিধানের খই বলো, 16 আনা বলো, কখনো মেঘ কখনো বৃষ্টি বলো, মানে সানন্দা একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে একটা সিরিয়াল করেছিলাম বিন্দি, সেই হিরোইনও এখন ভালো কাজ করছে। তো মানে আমি যাদের সাথে কাজ করেছি, ঈশ্বরের অশেষ কৃপা, তারা প্রত্যেকে আজকে খুব ভালো পজিশনে আছে। ভালো লাগে, কারণ দেখো আমাদের তো একটা পরের প্রজন্ম দরকার, যারা এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি, মানুষের মুখে হাসি ফোটায়,
খুব মনে দুঃখ, খুব মনে কষ্ট, বা বাড়ি থেকেও লোনলি আছে, ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকে, এখানে তারা বুড়ো বুড়ি একা বা বুড়ি একা বা বুড়ো একা, তারা হয়তো বসে বসে টিভিতে আমাদেরকে দেখে, আমাদের বাড়ির মানুষ মনে করে। তো মানে আমাদের নিজেদের ভালো লাগে, আমরা যখন বাইরে গিয়ে ইন্টারেক্ট করি তারা তখন মনে করে বাড়ির মানুষ। হ্যাঁ গো দিদি, সেদিনকে তুমি ওটা করলে কি হলো, কি ভালো লাগে। আমি না অনেকে ভিড় করলে আমি রাগ করি না। আপনারা যারা আমার সাথে মিট করেছেন বা জানেন, আমি কখনো রাগ করি না, আমি সবার সাথে ছবি তুলি, আর যত লোক আসে আমি সবাইকে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই একসাথে ছবি তুলবো। কারণ আমি মনে করি আমার দর্শক না থাকলে আমার কোনো ভ্যালু নেই। যেদিনকে আমাকে দর্শক চিনবে না, জানবে না, বা আমার কাছে দৌড়ে আসবে না, সেদিন আমি ফসিল হয়ে যাব। এবং তোমার সাথে কথা বলতে বলতে আমার যেটা মনে হলো যে টলিউড ইন্ডাস্ট্রি হচ্ছে সেই নদীটা যার ওপর দিয়ে যারা সিনিয়র তারা শুধু তড়িটা বইয়ে দিয়েছেন, তারা তড়ি নিয়ে এপারে আসছেন, তারা নতুন নতুন সবাইকে নিয়ে যাচ্ছেন, আরেকটু এগিয়ে যাচ্ছেন, এইভাবেই এগোচ্ছে। না, সিরিয়ালগুলো দেখো, সিরিয়ালগুলো যেগুলো এখন তৈরি করা হয় সেই সিরিয়ালগুলো তো পিলার দরকার লাগে। তো আমরা এখন সিনিয়র জায়গায় দাঁড়িয়ে আমরা পিলার, উই আর পিলার। তো মাঝখানে এরা বাচ্চাগুলো খেলে, তো আমাদের পিলারের মধ্যেই তোরা খেলে। তো আমাদের মানে আমাদের রেসপন্সিবিলিটিও যে ওদেরকে যারা ওরা ভালোভাবে যায়, ওরা সুন্দরভাবে ফ্লারিশ করে। এবং তার সাথে দেখো আজকে প্রডিউসারের প্রচুর টাকা ইনভলভমেন্ট থাকে এর মধ্যে, ডিরেক্টর, এরা সবাই চায় কি যে বাড়িটা যেন সুন্দর হয়। আজকে এই সিরিয়ালটা যদি অনেক দিন চলে, আমার প্রডিউসারের অনেক লাভ হবে, তাই সে আরেকটা সিরিয়াল করার কথা ভাববে। একটা সিরিয়ালে 100 জন লোক মিনিমাম কাজ করে, তো 100 জন ইন্টু 5 করো তুমি, কত লোক হয় বলো, কত লোকের পেট চলছে। তো কাজেই একটা সিরিয়ালে এতগুলো লোকের ইনভলভমেন্ট থাকে, এতগুলো লোকের চাওয়া পাওয়া থাকে। কাজেই সেই জায়গাটা যদি আমরা স্ট্রং করে ধরে না রাখি, তাহলে তো আগামী দিনে তো আমাদেরই ক্ষতি বলো। কথা বলতে গেলে যখন আমি দরজাটা মেকআপ রুমে নক করলাম, করে এলাম, তোমার ইনস্ট্যান্ট ওই হ্যাঁ এসো বসো, তোমার এই যে ভেতর দিক দিয়ে এই যে আপন করে নেওয়ার একটা ব্যাপার, সেটা মানে সত্যি। এবং তুমি যেটা বলছিল যে দর্শকরা যখন একজনের বেশিও ছবি তোলে তুমি কখন বিরক্ত হও না? না, আমার বিরক্ত লাগে না, বরঞ্চ আমার খুব ভালো লাগে যে আমাকে সবাই ভালোবেসে আমার সাথে ছবি তুলছে। অন্য সময় বসে দেখবে দিদির সাথে ছবি তুলেছি, ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো দর্শকদের জন্যই আমি আজকে এই প্রফেশনটা চুজ করেছি, অনলি ফর আমার দর্শক। কারণ কি আমি ছোটোবেলায় কখন যে অভিনয় চলে এসছে আমি জানি না, 3.5 বছর বয়স থেকে অভিনয়, ফলে কখন যে চলে এসেছি অভিনয় জগতে আমি জানি না। এর সাথে সাথে যে আমি পলিটিক্যালিও এখন ইনভলভ, মানুষের কাজ করতে চাই, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি মানুষের কাজ করতে চাই। আমি বরাবর ছোটোবেলা থেকে আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু দিয়ে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের পাশে কাজ করি। গড়িয়া মানবিক বলে আমার একটি সংস্থা আছে, আমার না, গড়িয়া মানবিকে অনেকে আছে, তো সেই সংস্থার সাথে আমি কাজ করি। আমি প্রত্যন্ত গ্রামে যাই, গিয়ে সেখানে গরিব বাচ্চাদের সাথে একবেলা থেকে আসি। আমার মেয়ের জন্মদিন আমি অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে কাটাই, কারণ আমার মনে হয় আমার মেয়েকে এটা আমার শিক্ষা দেওয়া উচিত যে ওদেরকে দেখো। কারণ আমি যদি ওদেরকে এখন থেকে না সেভাবে চেনাই, তাহলে ওরা তো চিনবে না। তো ওদেরকে যদি আমার মেয়ে বলে মা দেখেছো ওরা কেকটা দেখে কেমন ওদের চোখগুলো চকচক করছে, আলাম ভেবে দেখো, তুমি চুজ করো যে কোন কেকটা তুমি খাবে, আর ওরা কেকটা দেখে ওদের চোখ চকচক করছে। তো কাজেই তো এই বাচ্চাগুলো যাদের চোখ চকচক করছে, তাদের সাথে তোমার টাইম স্পেন্ড করাটা বেটার, না তোমার যেখানে প্রচুর আছে সেখানে গিয়ে টাইম স্পেন্ড করাটা বেটার? ইউ ডিসাইড ফার্স্ট। তো আমার বাচ্চারাও খুব ভালো, আমার বাচ্চারাও সবসময় মানে ওদের সাথে শেয়ার করে নেয়। আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি ওদেরকে ডেকে আমি ওদের সাথে করি। মানে আমার বাচ্চার জন্মদিন থেকে শুরু করে আমার ফুটপাতের যে কটা বাচ্চা থাকে তাদের সাথে মিলে কেক কাটি, খুব হইচই হয় ওদেরকে। আমার মনে হয় যে শুধু নিজের জন্য বেঁচে কোনো লাভ নেই, কারণ কাল যখন ঈশ্বরের কাছে মরে যাওয়ার পর আমি বিশ্বাস করি ঈশ্বরের কাছে আমরা যাই, সেখানে গিয়ে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন যে মানুষ জন্ম দিলাম, কি করেছো তুমি, কি এমন কি কাজ করেছো যেটাতে আরও 10টা মানুষের কাজে লেগেছো, তখন যদি বলতে না পারি তাহলে তো উনি আমাকে আর ভালোবাসবেন না। তা ঈশ্বর কি যাতে আমাকে ভালোবাসেন সেই প্রসঙ্গটাতে যাওয়ার তো ভীষণ প্রয়োজন।
তো আমি এমনিতে ভীষণ ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর ভীতিও আমার আছে যে আমি যদি কিছু পাপ করি ঈশ্বর আমাকে ঠিক শাস্তি দেবেন, ফলে আমি চেষ্টা করি কোনো ইয়েতে না যাওয়ার। কত মানুষের যে কত কষ্ট, মানে আমরা ভাবি একটু কষ্ট হলে ওরে বাবারে মরে গেলাম, কিন্তু এরা কত কষ্ট নিয়ে আছে। আমরা তো অনেক ভালো আছি, অনেক ভালো আছি, তো আমরা তাতেও কমপ্লেন করি সারাক্ষণ, ঈশ্বর আমায় দিল না, ঈশ্বর আমায় করলো না, ঈশ্বর আমায় বললো না। কিন্তু না, আমরা অনেক ভালো আছি, আমাদের থেকে অনেক খারাপ মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজন। এই মানুষগুলোই তো আজকাল অভাব, যারা শুনবে, যারা জাজ করবে না, সেটার কথাই তুমি বললে। জাজ করে লাভ নেই, কারণ কি ও তো নদীতে দাঁড়িয়ে আছে, আমি তো পাড়ে দাঁড়িয়ে আছি। ও নদীর স্রোতের কি, হ্যাঁ, নদীর স্রোতের যে ঢেউ, তার মধ্যে যে কত কারেন্ট আছে সেটা ও বুঝতে পারছে। আমি তো পাড়ে দাঁড়িয়ে আছি, আমার কি সামর্থ্য আমি বুঝবো যে নদীর স্রোতের কতটা কারেন্ট? ও আমাকে তো বলবে যে আমার লাগছে, আমার কষ্ট হচ্ছে, বা আমি ভেসে যাচ্ছি। আমার কাজ হচ্ছে ওকে কিভাবে মানে যতটুকু পারা আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা করা, যতটাই পারলাম। ঈশ্বর তো জানেন যে আমি চেষ্টা করেছি, আর যদি কোথাও ফেলিওর করি তাহলে ফেলিওর করেছি, কিন্তু আমি তো চেষ্টা করেছি করার। মানে এটা তো না যে আমি শুনে চুপ করে বসে গেছি। যদি আমি শুনে চুপ করে বসে যাই, আমার মতে যেন ভগবান আমাকে সেই দিন না দেন, তার আগে যেন আমার মৃত্যু দিয়ে দেন। আমি যেন কারুর অসুবিধায় কিছু করতে পারলাম না, করতে পারবো জানতাম কিন্তু করলাম না, এরম দিনের আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, এটা আমি ঈশ্বরের কাছে চাই। এবং তুমি যখন প্রথমেই বললে যে আমি হচ্ছি সেই মানুষটা যে শুধু নিজের কথা ভাবি, নিজের ভালোটা ভাবি, আর যখন এখন তোমার সাথে কথা বলতে বলতে এতটা দূর কথা হলো, ঠিক তখন তুমি বললে সবাইকে নিয়ে চলাটাই তোমার আসলে মোটো। আমি চিরকাল, আমি ছোটবেলা থেকে আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আমার বাড়ির সবাই, আমার বাইরের সবাই, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন তারা, মানে পাড়া প্রতিবেশীতে যারা আছেন, আমার আশেপাশের যারা আছেন, তারা সবাই তাদের কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে বলেন। আমি কেউই নই, কিন্তু তারা একটা বলেন যে মানুকে বলেছি, মানে আমাকে সবাই, আমার ডাক নাম মানু, তো সবাই জানে যে মানুকে বলেছি মানে কিছু না কিছু একটা মানু করবে। হয়তো কারোর ব্লাডের প্রয়োজন, কার্ডের দরকার, তার কাছে কার্ড নেই, আমি চেষ্টা করি তাদের কার্ড দেওয়ার। কেউ হয়তো হসপিটালে ভর্তি হচ্ছে না, যেটুকু আমার যোগাযোগ আছে তাদেরকে দিয়ে বলি, দেখ না ভাই একটু করে দেয়। এরকম প্রচুর লোক হেল্প করে। কুণাল বলে একটি ছেলে আছে, সে আমাকে প্রচুর হেল্প করে দেয়। তারপর কিঙ্কর বলে একটি ছেলে আছে, সে হেল্প করে যে আচ্ছা দিদি দাঁড়ান দাঁড়ান দেখছি এখন কি, মানে এরা সবাই কিন্তু হেল্প করে বলে আমি পারি। ওরা যদি কালকে বলে দেয় যে না আমি করতে পারবো না, আমার কোনো জোর নেই, কিন্তু তো সবাইকেই রিকোয়েস্ট করি যে দেখ না মানুষটা কষ্টে আছে, যদি কিছু হয়, দেখ না ও এরকম আছে, দেখ না যদি কিছু হয়। আমাদের এখানেও অনেকে আছেন যে আমার সমবয়সী, তার হয়তো কাজ নেই, আমার কাছে তো 2টো সিরিয়ালের কাজ আছে, এরকমও হয়েছে আমি একটা সিরিয়াল করেছি, একটা সিরিয়াল তাকে দিয়ে দিয়েছি। তো যে কারণে দেখো ঈশ্বর আমাকে কোনোদিন বসাননি, আমি সমানে কাজ করে গেছি এবং এত সুন্দর সুন্দর চরিত্র আমি পেয়েছি। মোনোটোনাস না, আমার নিজের ক্ষেত্রে এরকম হয়নি কখনো যে কোনো মোনোটোনাস ক্যারেক্টার না, ডিফারেন্ট ডিফারেন্ট শেডের ডিফারেন্ট ক্যারেক্টার, যেখানে কিছু করা যায়, যেখানে কিছু মানে দাগ কেটে যাওয়া যায় মানুষের মনে, তো সেইটা পেয়েছি। ঈশ্বরের বারবার বললাম, মানে ঈশ্বরের অশেষ কৃপা আমার প্রতি, অশেষ কৃপা। আমাকে এত ভালো পরিবার দিয়েছেন, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরও চলে গেছেন, শ্বশুর আর বাবা একই দিনে মারা গেছেন। 6 মার্চ ভোর 4টের সময় শ্বশুর মারা গেছেন, বিকেল 4টের সময় বাবা মারা গেছেন। তো আমার শাশুড়ি মা, আমার মা, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার মানে পাড়া প্রতিবেশী, আমার মাসি, আমার যারা যারা মানে আছেন আমার আশেপাশে, আমার দিদি, মানে প্রত্যেকের ভালোবাসা এত পেয়েছি এবং প্রত্যেকে আমাকে এত সাপোর্টিভ যে মানে আমার হাজবেন্ড, এখন তো আমাদের সুবিধা হয়ে গেছে যে আমাদের 14 ঘন্টা শুটিং হয়, আগে তো ডে নাইট আমাদের শুটিং হতো। তখন আমার বাড়ি যখন ভোরবেলা 4টে-5টায় ফিরতাম, আমার বর বলতো আগে শুয়ে পড়ো শুয়ে পড়ো, আবার 10টার সময় গাড়ি আসবে চলে যেতে হবে, শুয়ে পড়ো। মানে একবারও বলেনি যে দিনের পর দিন তুমি এরকম করছো, তুমি আমার বউ, আমি তোমায় ডিভোর্স দিয়ে দিলাম। ইউজুয়ালি লোকে তো তাই বলার কথা, তাই না?
তো কাজে কিন্তু কোনোদিন আমাকে এটা আমি দেখিনি, এবং এখনও আমার বর আমাকে বলে তুমি ফোন করো, কারণ তুমি কখন ব্যস্ত আছো আমি তো জানি না, আমার কাজের সিস্টেমটা তো তোমার মতো না, তুমি ফোন করে আমাকে বললো যে তুমি এখন ফ্রি আছো, তাহলে তখন কথা বলবো। তো এটা তো ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব না, ঈশ্বরের কৃপা, মানে ঈশ্বরের অশেষ কৃপা গো আমার জীবনে। মানে আমি এক সময় ভাবি যে ঈশ্বর আমাকে সত্যি কত ভালোবাসে। এবং কথায় আছে না যে ভালো মানুষের সাথে কখনো খারাপ হয় না, আমরা হয়তো আপেক্ষিকভাবে দেখে বলি আমার জীবনে এটা খারাপ ওটা খারাপ, কিন্তু ভগবান সব ঠিক করে রাখেন। তাই জন্য সুভদ্রাদি তোমার জীবনে কখনো খারাপ হবে না, তার কারণ তার হাত রয়েছে ডেফিনেটলি। একদম একদম একদম। আমি খালি একটাই কথা বলি ঈশ্বরকে, যে ঈশ্বর আমাকে যে যা দায়িত্ব দিয়েছে আমি যেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেখান থেকে যেন আমার বিচ্যুতি না ঘটে। মানে অন্তত এটা যেন আমাকে তুমি করো, সেই দিনটা যেন আমায় দেখতে না, আমি যেন সারাক্ষণ মানুষের কাজে লাগতে পারি। আমার এখন একটাই মোটো, কদিন বাঁচবো আমি জানি না, কারণ বাবা চলে যাওয়ার পর আমার একটা ওই হয়েছে, বাবা শ্বশুরমশাই দুজনেই আমার কাছে একদম এত ফাদারলি দুজনেই ফিগার আর কি, মানে শ্বশুরমশাইরও আমার ওপর প্রচুর একটা মানে কি বলবো অবদান। আমি বাড়িতে গেলেই উনি সবার আগে আমি যা যা পছন্দ করি সেগুলো রেখে দিতেন, মানে সাইলেন্ট ভালোবাসা বলে না কিছু, সেটা ছিল আর কি ওনার। তো উনিও নেই, বাবাও নেই, তো কিন্তু মানে ওনাদেরও আশীর্বাদ সব কিছু মিলিয়ে। তো আমি এখন খালি চাই যে কটা দিন আমি বাঁচি বা যে কটা দিন আছি, আমি তো অভিনয়, দেখো অভিনয় রক্তে, ওটা তো আর কিছু করার নেই, ওটা তো শরীরে আছে। তো অভিনয় ছেড়ে দেবো এই কথাটা আমি এত সাহস নিয়ে আমার বলার, মানে আমি মিথ্যে কথা বলবো, তাহলে আমি অভিনয় ছাড়তে পারবো না, তার সাথে সাথে মানুষের কাজ করাও ছাড়তে পারবো না। আমি যতদিন বাঁচবো যেভাবেই থাকি না কেন, ঈশ্বর আমাকে স্বাস্থ্য দিন, আমার যেন স্বাস্থ্যের দিক দিয়ে আমি ঠিক থাকি, শরীর যেন আমার ঠিক থাকে, আমি যেন মানুষের সেবা করতে পারি। মানে আমি যেন, আমার এটাই এখন ইচ্ছে, আমি যেন মানুষের সেবা করতে করতে মরি, মানে এইটা আমার এখন ইচ্ছে। আমার মেয়েটা ছোট, মেয়েটা এখন 12 বছর বয়স, মানে 13 হবে নেক্সট ইয়ার। তো আমার মেয়েটার বিয়েটা এখন আমার একটা দায়িত্ব, তার ছাড়া আমার এই মুহূর্তে আর কোনো দায়িত্ব নেই, ফলে আমার এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মানুষের কাজ করা। কিন্তু সুভদ্রা দিয়ে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি যবে থেকে অভিনয় শুরু করেছো এবং এখন অবধি যে অভিনয় আমি যে বললাম প্রচুর চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিনয়ের অনেকগুলো পর্যায়েও তুমি দেখেছো, টেলিভিশন, বড় পর্দা এবং এখন ওটিটিরও রমরমা রয়েছে। তো দিদি তুমি নিজেকে আরও কেন ওই জায়গাটাতেই ধরে রাখতে চাইছো না, যেখানে তোমাকে বড় পর্দাতেও আরও বেশি করে পেতে পারে মানুষ, বা ওটিটিতেও? না, আমি ধরে রাখতে চাইছি না তা না। এখন কি হয়েছে, আমি কদিন আগে অবধি, মানে 2011-র কথা বলছি তোমাকে, তখনও অবধি আমি একসাথে 7খানা মেগা করেছি। তো এখন পরিস্থিতি, চ্যানেলের প্রেশার, ডিরেক্টোরিয়াল পজিশন, তোমার 14 ঘন্টা কাজ করার টাইম, এই সবকটা মিলিয়ে তুমি ম্যাক্স টু ম্যাক্স 2টো সিরিয়াল করতে পারো, এবং মানে যদি তুমি জাস্টিস করো ক্যারেক্টারের সাথে, না করলে সে তুমি অনেক কি করতে পারো, সেটা কিছু না। এখানে বললে ঝামেলা ঝঞ্ঝাট, আমার না ওই তর্ক, আজকে যে ছেলেটা প্রোগ্রামিং করে সেই ছেলেটারও তো একটা ইয়ে আছে, তাকেও যদি সারাক্ষণ আমি প্রেশার দিই, আমাকে তোকে 2টোই ছাড়তে হবে, আমাকে তোকে 3টেই ছাড়তে হবে, আমাকে তোকে 10টায় ছাড়তে হবে। বাচ্চা ছেলেরা আজকাল প্রোগ্রামিং করে, তো ওদেরকে আননেসেসারি প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। এবং আমি যদি খুব বেশি প্রেশার দিই, আমি যদি খুব বেশি অশান্তি করি, হয়তো আমি পাল্টাবো না, হয়তো প্রোগ্রামারটা পাল্টে যাবে, হয়তো ওকে বলবে যে তুমি আর্টিস্টের সাথে অ্যাডজাস্ট করতে পারছো না, তুমি যাও, আর্টিস্ট তো আমার কিছু করার নেই, হয়তো বলবে। তো সে আমি কাউকে চাকরি কটা লোককে দিতে পারি বলো, কারোর চাকরি নেওয়ার ইচ্ছে আমার তো নেই। তো সেই কারণে আমি সবাইকে বলি যে আমাকে কম কাজ দে, আমি ঠিক আছি। তো ছবি করার লোভ তো আমার চিরকাল, মানে সারা জীবন থেকে যাবে, মরবার দিন অবধি, কারণ আমার ছবি দিয়েই শুরু। তখন তো এত কিছু ছিল না, তখন আমরা দূরদর্শনে টেলি প্লে করতাম, তখন সিরিয়ালও ছিল না। আমি যখন শুরু করেছি তখন তো সিরিয়ালও ছিল না, এবং তখন দূরদর্শন এইখানেও ছিল না, যখন এখন সত্যজিৎ ইনস্টিটিউট যেটা মানে বাঙুরের পাশে, ওখানে ছিল দূরদর্শন, আমি ওখানে কাজ করেছি। আমার ফার্স্ট কাজ হচ্ছে 85, তখন মহেশের আমিনা, মানে বুঝতে পারছি আমি তখন ক্লাস 5-এ পড়ি,
মানে আমি সো ইয়াং, বাচ্চা মেয়ে। আমি মহেশের আমিনা করেছি, তো তখন থেকে আমি কাজ করছি। তো আমি প্রচুর দেখলাম অন্য টিভি স্টেশন হলো, এতগুলো স্টুডিও সব চেঞ্জ হলো, এই দাসানি এগুলো সব আগে ছিল, গোডাউন ছিল 1 নম্বর, সেগুলো সব স্টুডিও হয়ে গেল, কত পরিবর্তন দেখলাম। আমার ওই ছবি করার যে খিদে সেইটা কোনো দিনই যাবে না, মানে ওটা বললে মিথ্যে, একদম মিথ্যে কথা বলা হবে। এই কদিন আগেই যেমন আমি একজনকে বলছিলাম যে আমার সাথে সবার কাজ হয়ে গেছে, মানে সবারই মা করেছি বা বৌদি করেছি বা কিছু করেছি, খালি দেব আর রূপকিনীর সাথে রূপমিনীর সাথে আমার কাজ হয়নি। এই দুজনের সাথে বাদ দিয়ে মোটামুটি ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের সবার সাথে আমার কাজ হয়ে গেছে। তো তখন দেব শুনে হাসলো, রূপমিনী বলছে হ্যাঁ আমরা কাজ করবো, চলো একসাথে কাজ করব। তো কাজে আমার কি বলে ছবির খিদে কোনোদিন যাবে না, কারণ এই অভিনয়ের পোকা যাদের একবার কামড়ায় তাদের কোনোভাবে তুমি ঠিক করতে পারবে না, তারা একদম মানে অভিনয় করবেই করবে। মানে আর ছবি তো আমাদের কাছে কি বলতো, এখন বিশেষ করে ছবি তো আগে যেমন কি ছিল, রিল 50 ফিট বেরিয়ে গেল মানে হয়ে ব্যাপার, আর ছবি আওয়াজ হতো, করে একটা আওয়াজ হতো, মানে রিলটা চলছে। এখন ডিজিটাল হয়ে গেছে, এখন তুমি 4 বার এনজি করো, 5 বার এনজি করো, কোনো ব্যাপার না, অনেক সহজ, মানে সুবিধা। তো তোমাদের সময় আমি যতদূর শুনেছি যে এসি বলে কোনো জিনিস এক্সিস্ট করতো না, যেটা এখন মানে গরমে ঘেয়ে নেই তোমরা কাজ করতে। আর মানে আমাদের সময় এসি তো ছিলই না, ছেড়ে দাও। আর আমাদের সময় অনেক সময় এরকমও হয়েছে, আউটডোরে গেছি তখন অবধি সেইভাবে মেকআপ টেন্ট তৈরি হয়নি, আমরা গাছের তলায় বসেও মেকআপ করেছি। এবং অদ্ভুত ব্যাপার জানো, তখন আমাদের এত গরমও লাগতো না। আমি জানি না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে কি না, আমি সেটা জানি না, কিন্তু আমি বলছি আমাদের এত গরম ছিল না, এত ঘামতামও না, এত কিছু না। এখন যদি কেউ বলে ও আউটডোর কোথায় রে, কত দূর, ওরে বাবা রে, এখন এসব হয়। কিন্তু তখন না আমরা আউটডোর, কি মজা আমাদের। আসলে কি বলতো, তখন ব্যাপারটা অন্য ছিল, অনেকটা সময় পাওয়া যেত, তো আড্ডাও বেশি হতো। এখন সত্যি কথা বলতে আমার এখনকার ডিরেক্টরদের জন্য খুব কষ্ট হয়, মানে ডিরেক্টর, ক্যামেরাম্যান, ডিওপিরা তো বসার সময় পায় না, সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকে। মানে আমার এত খারাপ লাগে, মানে ওরা সত্যিই জানে না মানে যে একটু বসতে হয়। এবং দেখবে এদের সবারই পায়ের প্রবলেম কদিন পরে শুরু হয়ে যাবে। এবং আমরাও ঘন্টার পর আসবাবপত্র সব থাকে, আমরা কেউ বসি না, সব দাঁড়িয়ে থাকি সারাদিন ধরে। এই এসি ফ্লোরে ঢুকে যেমন ভালোও হয়েছে, খারাপ হয়েছে কি বাইরে বেরোলে তখন গরম লাগে। মানে এই ঠান্ডা পড়ে গেছে এখন, পারলে আমরা কিন্তু এসি চালাই, কারণ আমাদের কিন্তু গরম লাগে, কারণ আমরা ওইভাবে আমাদের শরীর নিয়েছে, শরীর মহাশয়, তাকে যেরম চালাবে সে সেরম চলবে, আমাদের অবস্থা হয়ে গেছে তাই। তো আর তুমি যেটা বলছো যে তখন ছিল না, ওই যে বললাম তখন একটা অন্যরকম ছিল। তখন এই তুই খেয়েছিস, আগে জিজ্ঞেস করতো ডিরেক্টর, খেয়েছিস না, এখন খাসনি, আয় খেয়ে নাও, তারপর বসো। আমার মনে আছে অঞ্জন কাকুর একটা ছবি, লোফার বলে একটা ছবিতে কাজ করছি, সেখানে আমার 104 জ্বর। তার আগের দিন দেখেছি আমার বিয়ের জন্য পুরোটাকে সাজানো হয়েছে ইয়ে দিয়ে, ফুল টুল দিয়ে। তো আমি 104 জ্বর নিয়ে শুটিং করতে এসেছি। অঞ্জন কাকু কোথা থেকে জানতে পেরেছেন যে আমার 104 জ্বর, আমায় কি বকলেন যে তুই যদি কিছু হয়ে যায় তোর বাবাকে আমি কি উত্তর দেবো। আমি বললাম কাকু তো এখানে এত সাজানো হয়েছে আর আমি শুটিং করতে আসবো না, কি করে হয়? পাকামি শিখে গেছো, কোনো মতে শটটা দিয়ে বাড়ি চলে যাও। বিশ্বাস করো 3-4খানা শট নিয়ে আমায় ছেড়ে দিল। এই যে ব্যাপার, এইগুলো তো মানে বুঝতে পারছো, মানে এইগুলো ঠিক মানে এই কিছু হয় না অনুভূতি, সেগুলো তুমি আর রিপিট করতে পারো না বা সেইভাবে প্রকাশও করতে পারো না। তো আমরা এইভাবে কাজ করে এসেছি, এইভাবে। তুমি দেখবে লোফার ছবিতে আমার বিয়ে দিয়ে শুরু, ওই বিয়ের যে দিনটা সেদিন আমার 104 জ্বর, 104 জ্বর। তো মানে আমি তো আমার মনে পড়ে আমার খুব শরীর খারাপ, এই লাইটগুলো জ্বলে যায়, শরীর ঠিক হয়ে যায়, ওষুধও খেতে হয় না, মানে এটা রক্তের মধ্যে ঢুকে গেছে। কাজেই বারবার করে বলছি আপনারা ভগবান, আপনারা 7 দিন মানুষের যেন কাজ করতে পারি, সাইমেন্টেনিয়াসলি যেন অভিনয়তেও কাজ করতে পারি, আপনারা যেন ভালোবাসেন সব দিক দিয়ে,
আশীর্বাদ করেন সব দিক দিয়ে, এই আশা রাখি, আর কিচ্ছু না। কদিন আগে বাবাকে হারিয়েছি, আপনাদের সকলের মধ্যে দিয়ে আমার বাবাকে, মাকে, সবাইকে সব সময় যেন পাই। সুভদ্রা। থ্যাংক ইউ সো মাচ দিদি। এবং আজকের এটা একটা প্রাপ্তি বলতে পারি আমি, মানে আমি যা শিখলাম এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যা পেলেন, মানে এটা বোধহয় সবসময় পাওয়া যায় না। আজকে এইটুকু সময় পেয়েছিলাম, কিন্তু দিদি সময়টাকে এতটা মূল্যবান করে দিল। তো থ্যাংক ইউ সো মাচ সুভদ্রা দি এগেইন। অনেকটা আমরা এখন কি বলবো সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। এবং দর্শকদের উদ্দেশ্যে বলার যে আপনারা এর আগেও ভালোবাসা দিয়ে ভরিয়েছেন এবং নতুন চরিত্রকেও ভালোবাসা দিচ্ছেন, আমরা জানি অবশ্যই দেবেন। তাই নজর রাখতে হচ্ছে আলোর কোলেতে, এবং সুভদ্রা দি যতবারই আপনাদের কাছে আসবে আপনারা ভালোবাসায় দুহাত দিয়ে তাকে আরও ভরিয়ে দেবেন। আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।